কৃষক বন্ধু, আপনার ধান রোপণ কমপ্লিট হয়ে গেছে? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি খেয়াল রেখে আপনি যদি পরিচর্যা করেন, তাহলে অবশ্যই আপনার ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি হবে এবং পরবর্তী সময়ে আপনি সেরা দুর্দান্ত একটা ফলন নিতে পারবেন। আপনার এলাকার সেরা ফলন পেতে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে যে মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধান রোপণের পর ১৫ দিন সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা সময়। এই সময়ে কি পরিচর্যা করলে আপনি পরবর্তী সময় প্রচুর পরিমাণে পাশকাঠি পাবেন এবং সেরা একটা ফলন নিতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, এবারে কেন বললাম যে ধান রোপণের প্রথম ১৫ দিন সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি সময়। এই সময়টা কোনো রকমভাবেই অতিবাহিত করা যাবে না। এই সময়েই সবথেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা করা প্রয়োজন। অর্থাৎ সার প্রয়োগের সঠিক সময় হচ্ছে এই প্রথম ১৫ দিন। এই প্রথম ১৫ দিনে যদি আপনি ভুলভাল সার বা ভুলভাল পরিচর্যা করেন, তাহলে আপনার পরবর্তী সময়ে কোনো রকম ভালো ফলন আপনি আশা করতে পারবেন না। কারণ ধান গাছের যে জীবনকাল রয়েছে, সেই জীবনকাল সাধারণত ১১০ থেকে ১৫০ দিন বা ৬০ দিনের হয়ে থাকে। এই জীবনকাল একেক জাতের একেক ধরনের হয়ে থাকে। তো আপনি যদি ১৪০ বা ১৪৫ দিন বয়সের ধান চাষ করে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন পান যমুনা ৮০৪ অথবা NP ৭০৭৫, অর্থাৎ BB11, এই প্রজাতির যে ধানগুলো রয়েছে, সেগুলো বেশিরভাগ ধানই ১৪৫ দিন বয়সের হয়ে থাকে। তো এই ধানগুলো যদি আপনি চাষ করে থাকেন, তাহলে আপনি এই ১৫ দিন সময়ে কোনোভাবেই মিস করবেন না। ধান রোপণের প্রথম ৩ থেকে ৪ দিনের মধ্যেই আগাছানাশক ব্যবহার করবেন এবং তারপর, অর্থাৎ তার ঠিক ৮ থেকে ১০ দিন জমিতে জল স্থির করে রাখবেন এবং তার পরবর্তী সময়, অর্থাৎ ধান রোপণের ১২ থেকে ১৪ দিনের মধ্যে আপনাকে অবশ্যই রাসায়নিক সারের ব্যবহার পর্যাপ্ত পরিমাণে করতে হবে। তো এই সময় আপনি কোন রাসায়নিক সার কী পরিমাণ ব্যবহার করবেন, যাতে পরবর্তী সময়ে আপনার ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি হয় এবং ধানের দুর্দান্ত একটা ফলন নিতে পারেন। তার সাথে সাথে ধানে যাতে কোনো রকম পোকার আক্রমণ বা কোনো রকম রোগের আক্রমণ না হয়, সেই বিষয়টিও খেয়াল রাখবেন এই ১৫ দিনের পরিচর্যার মধ্যেই। তো কি ব্যবহার করলে ধানে কোনো রকম সমস্যা হবে না, অবশ্যই সেই বিষয়ে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তো এর জন্য আপনাকে অবশ্যই বলবো, এই BB11 প্রজাতির ধানগুলোর মধ্যে যে দুটো ধানের কথা আমি বললাম, এই দুটো ধান যদি আপনি চাষ করেন, তাহলে আপনি অবশ্যই জানেন যে এই ধানগুলো ১৪৫ দিনের হয়ে থাকে। এই ১৪০ বা ১৪৫ দিনের ধানগুলোর মধ্যে যে সময় রয়েছে, সেই সময়ের মধ্যে আমরা যদি ৩টি স্টেজে ভাগ করে থাকি, অর্থাৎ বেশিরভাগ গাছের ক্ষেত্রেই আমরা জানি যে ৩টি স্টেজ রয়েছে। সেটি হচ্ছে, প্রথম দিকে যে স্টেজটি রয়েছে, সেটি প্রথম বীজ অঙ্কুরোদ্গম থেকে শুরু করে ৪৫ থেকে ৫০ দিন বয়স পর্যন্ত আমরা যে স্টেজটা পাই, সেটি হচ্ছে গ্রোয়িং স্টেজ। এবং দ্বিতীয়ত, এই ৪৫ থেকে ৫০ দিন বয়সের পরবর্তী সময় থেকে শুরু করে একদম ৭০ থেকে ৭৫ দিন বয়স পর্যন্ত যে সময়টি আমরা পাই, সেটি হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ। এবং তার পরবর্তী সময় থেকে, অর্থাৎ ৭৫ দিন বয়সের পরবর্তী সময় থেকে একদম শেষকাল পর্যন্ত আমরা যে সময়টি পাই, সেটি হচ্ছে হারভেস্টিং স্টেজ, অর্থাৎ ফসল কাটার সময়। তো এই ৩টি স্টেজের মধ্যে আমরা প্রথম যে স্টেজ, অর্থাৎ গ্রোয়িং স্টেজ, সেটি যদি ধানের ক্ষেত্রে দেখি, তাহলে ধানের বীজ বপন থেকে, অর্থাৎ ধানের চারা তৈরির জন্য আমরা যে বীজতলা তৈরি করি, সেখানে ফেলা থেকে শুরু করে বীজ অঙ্কুরোদ্গম, তারপরে চারা তৈরি এবং সেখান থেকে চারা উঠিয়ে মূল জমিতে রোপণ করা এবং সেই রোপণের পরবর্তী সময়, অর্থাৎ পরবর্তী ১৫ দিন সময় পর্যন্ত যদি আমরা ধরে থাকি, তাহলে কিন্তু আমাদের গ্রোয়িং স্টেজের যে সময়টা,
অর্থাৎ প্রথম ৪৫ দিন বা ৫০ দিন বয়স পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ প্রথম দিকে আমরা যখন বীজ ফেলেছি তখন থেকে আমরা যদি এই মূল জমিতে রোপণ করা পর্যন্ত সময় ধরি তাহলে প্রায় ২৫ থেকে ৩০ দিন সময় আমাদের চলে যায়। তাহলে এই গ্রোয়িং স্টেজের প্রথম ৪৫ দিনের মধ্যে ৩০ দিন চলে গেলে আর আমাদের হাতে থাকলো মাত্র ১৫ দিন। এই ১৫ দিন সময় এই কারণেই বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ। এই ১৫ দিনের মধ্যেই আমাদের গাছের দ্রুত বৃদ্ধি করাতে হবে বা পাশকাঠি বৃদ্ধি করাতে হবে, যা থেকে আমাদের ধানের ফলন ভবিষ্যতে অনেক বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ধানের যত বেশি পাশকাঠি হবে তত বেশি চারা হবে এবং তত বেশি শীষ হবে, আর ফলন ততই বেশি আমরা পাওয়ার সম্ভাবনায় থাকব। তাই অবশ্যই পাশকাঠি বৃদ্ধি করার জন্য এই ১৫ দিন সময়ের পরিচর্যা বিশেষ গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পেরেছেন। এবারে এই সময়ে অর্থাৎ এই রোপণের ১৫ দিনের মধ্যে আপনি কোন কোন মেডিসিন ব্যবহার করবেন এবং কোন কোন সার কী পরিমাণ ব্যবহার করবেন যাতে আপনার ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি তৈরি হয়, সেই বিষয়টি খেয়াল রেখেই কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। তো এই সময় আমাদের মূল যে সার সেটি হচ্ছে নাইট্রোজেনযুক্ত সার অর্থাৎ ইউরিয়া। ইউরিয়া সারের প্রয়োগ এই সময় সবথেকেই গুরুত্বপূর্ণ, কারণ চারাগুলো যখন আমরা বীজতলা থেকে তুলে মূল জমিতে রোপণ করেছি তখন কিন্তু চারাগুলো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে বা শিকড়গুলো ছিঁড়ে গিয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চারাগুলো মূল জমিতে রোপণের পর ৫ থেকে ৭ দিন তাদের ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকতে হয় এবং সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে রিকভারি হতেই সময় লেগে যায় প্রায় ৮ থেকে ১০ দিন। তার পরবর্তী সময় যখন গাছের শিকড় ২-১টা নতুন বেরোতে শুরু করে তখন আমাদের ধানে আমরা নাইট্রোজেনযুক্ত সার বা অন্যান্য যে কোনো সার ব্যবহার করলে সেই গাছ দ্রুত সেই সারটিকে সংগ্রহ করতে পারে। তার আগে যদি আপনি জমিতে কোনো রকম সার ব্যবহার করেন সেই সারটি গাছ কিন্তু নিতে পারে না। তাই এই সময়ের আগে যে চাষিরা সার ব্যবহার করেন সেগুলো বেশিরভাগ সার নষ্ট হয়ে যায় বা জমিতে জলের মাধ্যমে ভেসে চলে যায়। অনেক চাষিরাই দেখবেন রোপণের ৩ থেকে ৪ দিন বা ৫ দিনের মধ্যেই জমিতে ইউরিয়া বা অন্যান্য সারগুলো ছড়িয়ে দিতে শুরু করে। এটা আপনি কখনোই করবেন না। এতে গাছের সার নেওয়ার ক্ষমতা খুব কম থাকে, যার জন্য সারগুলো অপচয় হওয়ার সমস্যা দেখা যায় এবং গাছ পর্যাপ্ত পরিমাণে সার না পাওয়ার জন্য পরবর্তী সময়ে পাশকাঠির পরিমাণ কমে যায় এবং ফলনও অনেকটাই কম দেখা যায়। তাই অবশ্যই সার ব্যবহার করার মূল সময় হচ্ছে রোপণের পর যখন গাছের বয়স ১২ থেকে ১৪ দিন, সর্বাধিক ১৫ দিন, ঠিক তখনই আপনি সারগুলো ব্যবহার করবেন। বিশেষ করে মনে রাখবেন নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া এমনই একটি সার যেটি বাতাসের মধ্যেও উড়ে চলে যায় এবং জলের মধ্য দিয়ে অনেক গভীরেও চলে যায়। তাই অবশ্যই সঠিক সময়ে ইউরিয়া ব্যবহার করা বিশেষ প্রয়োজন বা বিশেষ কার্যকরী। এই সঠিক সময়ে যদি আপনি ইউরিয়া ব্যবহার করেন তাহলে আপনার গাছ সবথেকে বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সারটিকে সংগ্রহ করতে পারবে বা শোষণ করতে পারবে। তাই অবশ্যই সঠিক সময়ে এই সারগুলো ব্যবহার করা বিশেষ প্রয়োজনীয়। তো এবারে কি পরিমাণ নাইট্রোজেনযুক্ত সার অর্থাৎ ইউরিয়া আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি ৩৩ শতকের বিঘায় ব্যবহার করেন তাহলে ৭ থেকে ৮ কেজি আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি আপনি এই সারগুলোর সাথে সাথে ১০-২৬-২৬ অথবা ডিএপি যে কোনো একটি সার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেই সারটির মধ্যে কী পরিমাণ নাইট্রোজেন আছে সেটির উপর নির্ভর করেই কিন্তু আপনাকে পরিমাণটি বেছে নিতে হবে। তো আপনি যদি ১০-২৬-২৬ সার ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় ৫ কেজি বা ৬ কেজি আপনি নিতে পারেন, অথবা আপনি যদি ডিএপি ব্যবহার করেন তাহলে আপনাকে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার পরিমাণটি অনেকটাই কমাতে হবে এবং তার সাথে কিছু পটাশ ব্যবহার করতে হবে। তো আপনি অবশ্যই আমি বলবো এই সময়ের জন্য নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার এবং তার সাথে সাথে ১০-২৬-২৬ এই এনপিকে সারটি ব্যবহার করা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কার্যকরী হয়ে থাকবে। তাহলেই ছত্রাকের আক্রমণ বা রোগ পোকার আক্রমণও কম হবে এবং তার সাথে সাথে পাশকাঠির সংখ্যাও অনেকটাই বেশি পাবেন। তো অবশ্যই এর সাথে সাথে জিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছের পাতাগুলো সবুজ সতেজভাবে
ভরে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণে পাশকাঠির বৃদ্ধি পাবে। তো এই জিঙ্ক যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় আপনাকে 2 থেকে 2.5 কেজি ব্যবহার করতে হবে 33% জিঙ্ক। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এই জিঙ্ক যদি আপনি ব্যবহার করেন তাহলে শুধুমাত্র নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সারের সঙ্গেই ব্যবহার করবেন। অন্য কোনো সার, বিশেষ করে ফসফরাসযুক্ত সার এর সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না। তো এই বিষয়টি খেয়াল রেখেই আপনাকে ব্যবহার করতে হবে। তাহলেই আপনি পর্যাপ্ত পরিমাণে কার্যক্ষমতা দেখতে পারবেন। এবারে এই সারগুলো ব্যবহার করার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে চেহারা নিয়ে হালকা হয়ে যাবে। তো এর জন্যই আপনার গাছে কিছু পোকার আক্রমণ হতে পারে। তো এই পোকার আক্রমণ ঠেকাতে অবশ্যই আপনাকে কীটনাশকের ব্যবহার করতে হবে। তাই অবশ্যই এই ইউরিয়া সার ব্যবহারের সাথে সাথে আপনি ইউরিয়ার সঙ্গে একটি দানাদার কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন, যেটি প্রতি বিঘায় অর্থাৎ 33 শতকের বিঘায় 1 কেজি 500 গ্রাম মতো ব্যবহার করলেই আপনার ধানে কোনো রকম মাজরা পোকা বা কোনো রকম পাতা খাওয়া পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। পোকা নিয়ন্ত্রণ করার জন্য যে দানাদার কীটনাশকটি আপনি নেবেন সেটির মধ্যে অবশ্যই যে টেকনিক্যাল থাকবে সেটি হচ্ছে ক্লোরোআন্টানিলিপ্রোল। এই টেকনিক্যালের যেকোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। যেমন ফাটেরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দানাদার কীটনাশক। এটি বেশিরভাগ চাষিরাই পছন্দ করে থাকেন এবং এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন। তো এটি যদি আপনি পান তাহলে সবথেকেই ভালো হয়, এবং যদি না পান তাহলে এই টেকনিক্যালের যেকোনো দানাদার কীটনাশক আপনি এই ইউরিয়ার সঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিলে পোকার আক্রমণ থেকেও আপনার ধানকে দ্রুত আপনি সুরক্ষিত রাখতে পারবেন। তো অবশ্যই এই মেডিসিনগুলো এই সময় যদি আপনি ধানে ব্যবহার করেন তাহলে দ্রুত পাশকাঠি বৃদ্ধি পাবে এবং গাছের চেহারা বৃদ্ধি পাবে, গাছে কোনো রকম হলুদ ভাব থাকবে না এবং পরবর্তী সময়ে পাশকাঠি বৃদ্ধির কারণে দুর্দান্ত একটা ফলন আপনি নিতে পারবেন। তো কৃষক বন্ধু, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।